আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন। আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের গণিতের শিক্ষক আমিরুল আলম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণী ক্লাস 3 এর গণিত বিষয় থেকে অধ্যায় 6 73 পৃষ্ঠার যে অঙ্কগুলো করা হয়েছে তার পরের অঙ্কগুলো আমরা স্টার্ট করব। তো আগে আমরা একটু দেখে আসি, চলো। শ্রেণী তৃতীয় তোমাদের ক্লাস 3 গণিত বিষয়, ক্লাস নং 12, বাড়ির কাজও 12, 20 তারিখ। এগুলো দেখানোর উদ্দেশ্য হলো তুমি যখন হোমওয়ার্ক করবে তখন এই জিনিসগুলো যদি রাখতে পারো খুব সুন্দর হয়। যেমন গণিত তো এটা তোমার খাতার উপরেই লেখা থাকবে, ক্লাস নংটা লিখবে বা হোমওয়ার্কটা লিখবে এবং এই যে তারিখ দেখো তারিখটা লিখবা। আর যদি পারো কোন স্যারের ক্লাস নামটা লিখলে আরও সুন্দর হয়। এখন এর আগে একটা ক্লাস তোমাদের গণিতের, এর আগেই যে 11 নং ক্লাস সেটা দেখবে, আমার 11 নং ক্লাস এর আগেই। আবার আরেকজন স্যারেরও দেখবা 11 নং একটা ক্লাস পড়ে গেছে, সাজ্জাদ আলী লস্কর স্যার। তো তোমরা এই যে দুইটা ক্লাস 11 নং পড়ে গেছে এটা সমস্যা না, তোমরা স্যারের নাম লিখে তোমরা হোমওয়ার্ক দিয়ে দিও। একটা 11 নং একটা 11A নং ধরে নিও, ধরে তোমরা হোমওয়ার্ক করে ফেলো। এটা নিয়ে তোমাদের কনফিউশন থাকার কোনো প্রয়োজন নেই। তো চলো আজকে আমরা আমাদের কাজে চলে আসি। অধ্যায় 6 পৃষ্ঠা 73 পর্ব 5, মানে আমার 5 নাম্বার ক্লাস। এর আগে আমরা 11 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 12 থেকে শুরু করতেছি। 12, 13, 15 তিনটা অঙ্ক উঠিয়েছি। এইগুলো তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে আছে, সেগুলোই করতেছি। দেখো আমরা 12 নাম্বার অঙ্কটা পড়তেছি, পৃষ্ঠা 73। তুমি এই অঙ্কটা করার সময় তোমার বইয়ের এই 73 পৃষ্ঠাটা বের করবে, তারপরে শুরু করো। সুকুমার একজন মানুষ, প্রতি মাসে 90 টাকা বৃদ্ধি পায়। সুকুমার সে প্রতি মাসে 90 টাকা বৃত্তি পায়। তোমার প্রশ্ন হতে পারে বৃত্তি কি? তুমি 5-এ উঠো, ভালো স্টুডেন্ট যদি হও তাহলে তুমিও বৃত্তি পেলে বুঝবা বৃত্তি কি। সরকার থেকে তোমাকে টাকা দেবে তোমার মেধার যোগ্যতায়। সারা বাংলাদেশ থেকে যারা এরকম বৃত্তি পায় সরকার থেকে তাদেরকে টাকা দেয়, এটা একটা অনেক বড় সম্মান। তো এরকম এই ছেলেটা সুকুমার প্রতি মাসে সে 90 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তি থেকে সে রিনাকে 95 টাকা দিয়ে দেয়। তাহলে সে এক মাসে পায় 90 টাকা, আর প্রশ্নে বলছে 12 মাসে যে টাকাটা পায়। তাহলে তুমি বুঝতেই পারছো এক মাসে যদি 90 টাকা পায়, 12 মাসে অবশ্যই 12 গুণ 90 এতগুলো টাকা সে পাবে। সেই টাকা থেকে সে 95 টাকা রিনাকে দিয়ে দেয়। তার মানে কি 95 টাকা আবার তার কমে যাবে, আমরা বিয়োগ করব, উত্তর পেয়ে যাব। চলো আমরা স্টার্ট করি। 12 নাম্বার লেখি, সুকুমার এক মাসে বৃত্তি পায়। সুকুমার এক মাসে বৃত্তি পায় কয় টাকা? 90 টাকা। সুতরাং সুকুমার কয় মাসের কথা বলেছে দেখো? 12 মাস। আমরা 12 মাসে বের করব। 12 মাসে বৃত্তি পায়। তুমি নিশ্চয় এটা জানো, এক মাসে যে টাকা বৃত্তি পায়, তোমাকে যদি বলা হয় 12 মাসে তার বৃত্তির টাকা কি বেশি হবে না কম হবে? অনেক বেশি হবে। অনেক বেশি যদি হয় তাহলে কি করতে হয়? গুণ করতে হয়। 90 গুণ 12, আমরা গুণ করে দেই। 9 আর 12 গুণ করলে হয় 9 12 108, একটা শূন্য বসিয়ে দিলাম টাকা। তুমি যদি 12-র নামটা জানো তাহলে 9 12 108 আর শূন্য বসিয়ে দিবে। আর যদি তুমি না পারো তাহলে তুমি রাফে
এভাবে গুণ করে নেবে 90 12 এখানে 2 0 0 9 দুগুণে 18 এক ঘরে 0 1 0 0 9 অক্ষে 9 0 8 9 কিলো 2 0 0 9 দুগুণে 18 এক ঘরে 0 দিলাম 1 0 0 9 অক্ষে 9 0 8 9 আর 1 10 তাহলে কত হয়ে গেল 1080 টাকা। এইভাবে তুমি রাব করে নিতে পারো। এখন এই যে সুকুমার 12 মাসে সে 1080 টাকা যে পেল, এরপরে বলেছে সে এখান থেকে রিনাকে 95 টাকা দিয়ে দেয়। তো যদি দিয়ে দেয় তাহলে সেই টাকা কি তার কমবে না বাড়বে? তোমার কাছে যে টাকা আছে তুমি যদি দিয়ে দাও কাউকে অবশ্যই কমে যাবে, তার মানে কি বিয়োগ করতে হবে। তো আমরা এই কথাটা লিখি, চলো। সুকুমার 12 মাসে বৃত্তি পায় এত টাকা আর রিনাকে দেয় এত টাকা, অথবা এখানেই লিখে দাও সে 12 মাসের বৃত্তির টাকা থেকে রিনাকে দেয় কয় টাকা? 95 টাকা। এই টাকাটা দিয়ে দেয়, সুতরাং তার কাছে অবশিষ্ট থাকে, সুতরাং তার কাছে অবশিষ্ট থাকে। অবশিষ্ট কত থাকবে? এটার থেকে আমরা এটাকে বিয়োগ করে দিব, 1080 মাইনাস 95 টাকা। এটাও তুমি ইচ্ছা করলে এখানে রাব করতে পারবে, 1080 বিয়োগ 95। তো 10-এর থেকে 5 গেলে হাতে থাকে 5, হাতে থাকলো 1 9 আর 1 10, 10 আছে কত হলে 18 হয়, 8 হলে হাতে থাকে 1, এটারে শূন্যকে 10 ধরতে হয়, 10-এর থেকে 1 গেলে থাকে 9, হাতে 1 1 1 মিলে গেলে 0, কত পেয়ে গেলাম? 985 টাকা। এগুলো বিয়োগ তোমরা বুঝবা, খুব সুন্দর করে মনোযোগের সাথে করবে, তারপরে উত্তর লিখে ফেলবা। উত্তর 985 টাকা। তার মানে সে রিনাকে দেওয়ার পর তার কাছে আর 985 টাকা অবশিষ্ট ছিল। এবার চলো আমরা পরেরটায় চলে যাই। আশা করি অঙ্কটা অনেক সুন্দর করে বুঝতে পেরেছো। আমরা এটা মুছে দিচ্ছি, তার পরেরটায় যাব। পরের অঙ্কটা আমরা একটু পড়ে ফেলি। 13 নাম্বার, একটি ঝুড়িতে 74টি লিচু আছে। ঝুড়ি তো তোমরা চিনো, ঝুড়ি ফলের ঝুড়ি হোক বা যে কোনো একটা ঝুড়ি হোক, এই ঝুড়ির ভিতরে একটা ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। তার মানে ঝুড়ি হচ্ছে দুইটা, একটা ঝুড়ির মধ্যে 74টি লিচু আর একটা ঝুড়ির মধ্যে 70টি লিচু। এই দুইটি ঝুড়ির লিচু একত্র করে, দুইটি ঝুড়ির লিচু একত্র করে, তার মানে কি এই দুইটা ঝুড়ির লিচু যোগ করতে হবে, বেশি হয়ে যাচ্ছে। কারণ একটা ঝুড়িতে যা আছে আর একটা ঝুড়িতে যা আছে, যদি দুইটা ঝুড়ির লিচু একত্র করা হয় অবশ্যই বেশি হবে, তাহলে আমাদেরকে এটা যোগ করতে হবে। তো আমরা এই ৭৪ আর ৭০ যোগ করব, প্রথমে বুঝলাম। এবার এই দুই ঝুড়ির লিচু একত্র করলাম, করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। দেখো এখানে বলেই দিয়েছে ভাগ করে দেওয়ার কথা। তাহলে এই দুই ঝুড়ির লিচু আমরা 8 জনকে যদি ভাগ করে দেই, প্রশ্ন হলো প্রত্যেকে কয়টি লিচু পেল? প্রত্যেকের লিচুর সংখ্যা আমরা বের করব। চলো আমরা শুরু করি। 13 নাম্বার, আমরা লিখি একটি ঝুড়িতে লিচু আছে, একটি ঝুড়িতে লিচু আছে 74টি, অন্য একটি ঝুড়িতে লিচু আছে 70টি। আমরা দাগ দিয়ে যোগ করে দেই। যোগ করে আমরা কি লিখব? দেখো এখানে কি বলেছে, দুইটি
ঝুড়ির লিচু, তাহলে আমরা লিখব 2টি ঝুড়িতে লিচু আছে। 2টি ঝুড়িতে লিচু আছে, অবশ্যই বেশি হবে, একটু আগে বলেছি 4 7 আর 7 14। তাহলে 2টি ঝুড়িতে কতটি লিচু আছে? দেখা গেল 144টি লিচু আছে এই 2টি ঝুড়ির মধ্যে। আমরা এটা বের করে ফেলেছি। এখন এই লিচুগুলো কয়জন মানুষকে দিতে হবে? 8 জনকে দিতে হবে। এই যে লিচু পেলাম আমরা 144টি, এই লিচুগুলো 8 জনকে সমানভাবে ভাগ করে দিতে বলেছে। তার মানে কি আমরা 8 দিয়ে এটাকে ভাগ করব। তাহলে আমরা লিখব 8 জনকে দেওয়া হয় 144টি লিচু। 8 জনকে দেওয়া হয় 144টি লিচু। সুতরাং 1 জনকে দেওয়া হয়, তাহলে 8 জনকে দেওয়া হয় 144টি। একজনকে যদি দেয় কম দিবে না বেশি দিবে? একজনকে দিলে অবশ্যই অনেক কম হবে। তাহলে কম হলে এই 144কে ভাগ করবা এই 8 দিয়ে, এতটি। এখন তুমি ইচ্ছা করলে এখানে রাফ করো, 8 দিয়ে 144কে ভাগ করে দাও। 8কে 8, 8 আছে কত হলে 14 হয়, 6 হলে আর এই 4 নামিয়ে দাও 64, 8 8 64। খেয়াল করো আমরা কি করলাম, প্রথমে এই 8 একের মধ্যে যায় না, না গেলে 2টাকে নিলাম 14। তো 8কে 8 লিখলাম 14 এখানে 4-এর নিচে। 8 আছে কত হলে 14 হয়, 9 10 11 12 13 14, 6 লিখলাম 6। হাতে 1 ছিল, সেই 1 1 0 আর বাইরে লেখা লাগে না, এই 4 নিচে নামিয়ে দিলাম। এবার হয়ে গেল 64। 8-এর নামটা পড়ো, 8 8-এ 64, আমরা মিলে গেল। আমাদের অ্যান্সার কত বের হলো? 18টি। তাহলে আমরা পেয়ে গেলাম প্রত্যেককে কয়টি করে লিচু দিতে হবে? উত্তর 18টি। উত্তর 18টি। দেখো আমাদের কোশ্চেনের মধ্যে বলা ছিল সমানভাবে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কয়টি লিচু? প্রত্যেক মানে কি? একজন। একজন হলেই তো প্রত্যেক হয়। তাহলে আমরা একজনকে দেওয়া হলো 18টি, উত্তর লিখে ফেললাম 18টি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 13 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাব পরের অঙ্কে, আজকের লাস্ট অঙ্ক। খুব মনোযোগ দাও, আশা করি বুঝতে পারবে। আমি যে অঙ্কগুলো তোমার এই পৃষ্ঠার মধ্যে দেখতে একটু বড় বড় মনে হয়েছে, সেই অঙ্কগুলোকে তুলেছি যেন তোমাদের কাছে এই বড় অঙ্কগুলোকে আসলে কঠিন মনে না হয়। এবার আসো 15 নাম্বার, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য। বন্যায় ক্ষতিগ্রস্ত, বন্যায় কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? যখন বন্যা হয় তখন অনেক পানি হয়ে যায়। পানি হয়ে গেলে বিভিন্ন অঞ্চলে ঘর বাড়ি পানির নিচে তলিয়ে যায়, ডুবে যায়। তাহলে তখন তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য লিখেছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য, এবং ওই মুহূর্তে তাদেরকে সাহায্য করে মানুষ। 30 জন শিক্ষার্থী প্রত্যেকে 80 টাকা করে দিল। তাহলে এই যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এই ক্ষতিগ্রস্তদের মানুষদের ছাত্রছাত্রীরা 30 জন শিক্ষার্থী, তারা প্রত্যেকে 80 টাকা করে চাঁদা দিল। প্রত্যেকে মানে একজনে 80 টাকা করে দিল। কিন্তু কয়জন দিল? 30 জন। 30 জনে চাঁদা দিল, প্রত্যেকে 80 টাকা করে দিল। আচ্ছা, দেওয়ার পর দেখো মোট টাকা মানে যত টাকা হলো সেটা ক্ষতিগ্রস্ত 10 জন মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হলো। তাহলে 30 জন শিক্ষার্থী একজনে 80 টাকা করে দিল, তাহলে 30 জনে নিশ্চয়ই অনেক টাকা দিবে, গুণ হবে। সেই যে টাকাটা পেলাম, সেই টাকাটা আবার 10 জন মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হলো। ক্ষতিগ্রস্ত বন্যায় যারা, সেরকম 10 জনকে দেওয়া হলো। প্রশ্ন হলো প্রত্যেকে কত টাকা করে ভাগে পেল? প্রত্যেকের টাকার পরিমাণ আমরা বের করব। চলো আমরা স্টার্ট করি। 15, এখানে 15 নাম্বার দেওয়াই আছে, তো এখানে আর 15 লিখতেছি না, এই প্রশ্নের পারপাসে উত্তরটা শুরু করতেছি। তো আমরা লিখি, একজন শিক্ষার্থী চাঁদা দেয়
একজন শিক্ষার্থী চাঁদা দেয় ৮০ টাকা। কয়জন শিক্ষার্থী? নিশ্চয়ই তোমার মনে আছে, দেখো ৩০ জনে চাঁদা দিয়েছে। সুতরাং আমরা লিখব ৩০ জন শিক্ষার্থী চাঁদা দেয়, তাহলে গুণ হবে ৮০ গুণ ৩০, যেহেতু অনেক বেশি সেজন্য আমরা গুণ করলাম। একজনে দেয় ৮০ টাকা, ৩০ জন তো অনেক মানুষ, ৩০ জনে অবশ্যই বেশি হবে। ৮০ গুণ ৩০, ৩ ৮ ২৪ আর ২ শূন্য ২৪০০ টাকা। তুমি কিভাবে করবে? তোমাকে একটা টেকনিক শেখাই। যদি এরকম শূন্য শূন্য থাকে, তুমি এই সংখ্যা আর এই সংখ্যাটা গুণ করে দিবে। ৩ আর ৮ গুণ করো মনে মনে, ৩ ৮ ২৪ বসাইছি, এরপরে দেখো শেষে ২টা শূন্য ছিল, ২টা শূন্য বসিয়ে দিচ্ছে, আমার গুণ হয়ে গেছে। এটা একটা টেকনিক। এছাড়া তুমি কি করতে পারো? তুমি রাফ করতে পারো। ৮০ আর ৩০ গুণ এর আগে যেভাবে শিখেছে রাফ করে গুণ করে বসিয়ে দিতে পারো। তাহলে এটা ৩০ জন শিক্ষার্থী এই ২৪০০ টাকা চাঁদা দেয়। এই চাঁদাটা বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তাহলে আমরা এখন তাহলে লিখতে পারি অবশ্যই যে ১০ জনের মধ্যে ভাগ করে দেওয়া হয় এই ২৪০০ টাকা, আর একজনকে কত দেওয়া হয় বের করে ফেলবো। চলো আমরা লিখি। সুতরাং ১০ জন কি ক্ষতিগ্রস্ত লিখলে লিখতে পারো, ১০ জন ক্ষতিগ্রস্তকে দেওয়া হয়, ১০ জন ক্ষতিগ্রস্তকে দেওয়া হয় ২৪০০ টাকা। সুতরাং একজন ক্ষতিগ্রস্তকে দেওয়া হয়, তাহলে একজনকে যদি দেয়, এখানে আবার বুঝো একটু, ১০ জনকে দেওয়া হয় ২৪০০ টাকা, একজনকে যদি দিতে হয় তাহলে অবশ্যই কম হবে, কারণ ১০ জন তো বেশি মানুষ, এদেরকে ২৪০০ টাকা দিচ্ছি, একজনকে দিলে অবশ্যই কমে যাবে। কমে গেলে আমরা এই ২৪০০ ভাগ এই যে এখানে যেটা ছিল সেটা দিয়ে ভাগ করে দিব। এই ভাগেরও একটা টেকনিক আছে, তোমাকে এই ভাগটাও একটু শেখায় দেই। যদি এরকম ১ দিয়ে শূন্য থাকে, ১ দিয়ে, অন্য কিছু দিয়ে না, তাহলে ভাগের একটা নিয়ম হচ্ছে যে কটা শূন্য থাকে এখান থেকে সেই কটা শূন্য বাদ দিলে ভাগ হয়ে যায়। তাহলে ১ দিয়ে একটা শূন্য, দুইটা শূন্য, যতগুলো শূন্যই থাক, সেই শূন্যর সাথে এই শূন্য যদি মিলে যায় তাহলে শূন্য শূন্য একটা বাদ দিলেই ভাগ হয়ে যায়। তাহলে এখানে ১ দিয়ে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য বাদ, থাকলো ২৪০ টাকা। এটা হচ্ছে টেকনিক। আর যদি তুমি ভাগ করতে চাও তাহলে তুমি ভাগ করে দেখবা এভাবে, ২৪০০ ভাগ করে দেয় এখানে কিভাবে, ১০ দুগুণী ২০, এখানে থাকলো ৪, একটা শূন্য নামালাম, ৪ দশে ৪০ মিলে গেল, আর এই যে শূন্য থাকলো এই শূন্যটা এখানে বসিয়ে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল ২৪০ টাকা। তাহলে একজনকে মানে প্রত্যেকে কত করে পড়লো, ২৪০ টাকা করে প্রত্যেকে দেওয়া হলো। এই কথাটা এখানে লিখেছে, প্রত্যেকে কত টাকা করে পেল, ২৪০ টাকা করে পেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাস আজকের মতো এখানেই শেষ। এখন আমি তোমাদের একটু হোমওয়ার্ক দিব, মনোযোগ দিয়ে হোমওয়ার্কটা একটু দেখো, তারপরে তোমাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। HW, CW to HW, গণিতে মনে রাখবে সবসময় যা আমরা CW করাই সেটাই তোমরা HW করে ফেলবে। কারণ তোমাকে যদি নতুন অঙ্ক দেই হয়তো তুমি পারবে, কিন্তু এমন কিছু স্টুডেন্ট আছে যে পারবে না, যে কারণে গণিত একটা ক্রিটিক্যাল সাবজেক্ট, এই কারণে তোমাকে আমার CW to HW দিতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে এখন আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, এটা খুব মনোযোগের সাথে শোনো। তুমি জীবনে কি করতে চাও? তুমি জীবনে খুব ভালো একজন মানুষ হতে চাও, এটাই তো তোমার জীবনের লক্ষ্য হওয়া উচিত, যে আমি জীবনে খুব ভালো বড় একজন মানুষ হতে চাই। তাহলে সেটা যদি করতে চাও তোমাকে তো অবশ্যই তাহলে শিক্ষিত হতে হবে। শিক্ষিত না হলে তোমাকে পদে পদে ঠকতে হবে, হারতে হবে, বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে হবে। আর শিক্ষিত হতে হলে তোমাকে অনেক ভালো করে পড়ালেখা করতে হবে, এখন থেকেই বুঝে জেনে তারপরে পড়ালেখা করতে হবে। শুধু পড়লেই কিন্তু শিক্ষিত হওয়া যায় না। শিখতে হলে তোমাকে জিনিসটা বুঝতে হবে। কি করতে হবে? তুমি যখন এই হোমওয়ার্কটা সাপোজ করবে,
হোমওয়ার্কটা করার সময় তুমি ফার্স্ট স্থির করবে আমি এখন আমিরুল আলম স্যারের এই গণিত ক্লাসটা করব। এই একটা ব্রেনকে তুমি দিয়ে দিলে একটা ক্লাস আমি করতেছি, ফার্স্ট হয়ে গেল যে আমি একটা ক্লাস করব। এখন এবার কি ক্লাস করব? গণিত ক্লাস। দ্বিতীয় প্রশ্ন হলো গণিত ক্লাস করব। তাহলে গণিত ক্লাস করতে হলে তুমি অবশ্যই বাংলা বই নিয়ে বসবে না। গণিত ক্লাস করতে হলে তোমাকে গণিতের বই, খাতা, কলম, রাবার যা যা গণিতের জন্য লাগে সেগুলো নিয়ে বসবে। বসার পর তুমি এই ভিডিওটা সুন্দর করে ছাড়বে। এবার আস্তে 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 করে দেখো, আমি নিশ্চিত তুমি অনেক অনেক সুন্দর করে বুঝে শিখতে পারবে। সেটাই হলো প্রকৃত শেখা। এরপরেও যদি সমস্যা থাকে আমার ফোন নাম্বার আছে, আমাকে ফোন দিবে, আমি প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর যদি তুমি খুব ভালো আরও মানুষ হতে চাও, অবশ্যই তুমি বাবা মায়ের কথা মতো চলবে। বাবা মায়ের অবাধ্য হয়েও না। বাবা মায়ের অবাধ্য সন্তান কখনোই জীবনে মঙ্গলও করতে পারে না, ভালোও হতে পারে না। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।